ওয়েলকাম টু জিও ওয়ার্ল্ড একাডেমি। আমি তোমাদের 9-10 সিলেবাস অনুযায়ী ভূগোল বিষয়ে পড়াবো। আর এটা শুধু 9-10 ক্লাসের জন্য নয়, এটি WBSLSTর জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। আজকে আমি ক্লাস 10 ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ সম্বন্ধে পড়াবো। তো প্রথমে আমি ভূগাঠনিক প্রক্রিয়া সম্বন্ধে পড়াবো যে ভূগাঠনিক প্রক্রিয়াটা কি। এই ভূগাঠনিক প্রক্রিয়াটা হচ্ছে ভূমিরূপ, যে ভূমির যে বিভিন্ন ধরনের রূপ হয়, মানে বিভিন্ন আকার আকৃতি ভূমির পরিবর্তন হয়, এর যে এই ভূমির যে পরিবর্তন হচ্ছে তার যে প্রক্রিয়াটা তাকেই বলা হয় ভূগাঠনিক প্রক্রিয়া। আর এই ভূগাঠনিক প্রক্রিয়া দু ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া আর একটি হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। একটি অন্তর্জাত প্রক্রিয়া আর একটি হলো বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়াটা কি? অন্তর্জাত প্রক্রিয়া হচ্ছে যেমন ভূপৃষ্ঠের নিচে আমরা যদি এটা ভূপৃষ্ঠ ভাবি, তাহলে এর যে অভ্যন্তরে যে ক্রিয়া প্রক্রিয়াগুলো চলতে থাকে তার ফলে যে ভূমির পরিবর্তন হয় তাকেই বলা হয় অন্তর্জাত প্রক্রিয়া। এর মাধ্যমে পাহাড় পর্বত, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত ইত্যাদি সৃষ্টি হয়। আর বহির্জাত প্রক্রিয়াটা কি? বহির্জাত প্রক্রিয়া হচ্ছে এই যে ভূপৃষ্ঠ এর উপরে আর বহির্জাত প্রক্রিয়াটা হলো যে এই ভূপৃষ্ঠের উপরে যে প্রক্রিয়াগুলো সংঘটিত হয়, যেগুলো আমরা চোখে দেখতে পাই, যেমন নদী হতে পারে, হিমবাহ, সমুদ্র ইত্যাদির ফলে যে ভূমিরূপের পরিবর্তন হয় তাদেরকে আমরা বহির্জাত প্রক্রিয়া বলি। তাহলে আমরা পার্থক্যের মধ্যে যদি লিখি কি হবে, বহির্জাত প্রক্রিয়া হচ্ছে ধীর প্রক্রিয়া আর অন্তর্জাত প্রক্রিয়া হচ্ছে দ্রুত প্রক্রিয়া। দ্রুত, যেমন ভূমিকম্প কি দ্রুত ঘটে, অগ্ন্যুৎপাত দ্রুত ঘটে, প্রক্রিয়া বলতে পারি। আর অন্তর্জাত প্রক্রিয়া দ্রুত আর হচ্ছে স্বল্পস্থায়ী, যেমন ভূমিকম্প। আর আর এটা 1 নাম্বার বলতে। অন্তর্জাত প্রক্রিয়াগুলোর মধ্যে আমরা যেমন বলতে পারি যে অভ্যন্তরে যে গলিত ম্যাগমা থাকে, গলিত ম্যাগমার চাপ ও তাপের পরিবর্তন, গলিত ম্যাগমার চাপ ও তাপের পরিবর্তন, পরিচালন স্রোত, অভ্যন্তরে যে পরিচালন স্রোত হয়। আর আমরা বহির্জাত প্রক্রিয়া হিসেবে বলতে পারি যে নদী, হিমবাহ, সমুদ্র তরঙ্গের ক্ষয়। আর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ হিসেবে আমরা ভূমিকম্প, অগ্ন্যুৎপাত ইত্যাদি কথা বলতে পারি। আর আমরা বহির্জাত উদাহরণ হিসেবে ছোট ছোট ভূমিরূপ হতে পারে। ভূমিরূপে সৃষ্টি হয়। আর এখানে কিন্তু পাহাড় পর্বত যেমন বড় ধরনের ভূমিরূপগুলি সৃষ্টি হয়, পাহাড় পর্বত ইত্যাদি সৃষ্টি হয়। আমরা অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে, বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, অন্তর্জাত প্রক্রিয়া আর বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য সম্বন্ধে জানলাম। এবার আমরা বহির্জাত প্রক্রিয়াটি বিস্তারিত জানব। বহির্জাত প্রক্রিয়াটি বিস্তারিত জানব। বহির্জাত প্রক্রিয়া আবার দুভাবে ক্রিয়া করে থাকে। একটি হচ্ছে অবরোহণ আর একটি হচ্ছে আরোহণ। অবরোহণ প্রক্রিয়া আর একটি হচ্ছে আরোহণ প্রক্রিয়া। তাহলে অবরোহণ প্রক্রিয়া কি এটা জেনে নিই। অবরোহণ প্রক্রিয়াটা যখন, এটা একটা ছবির মাধ্যমে যদি বোঝাই তাহলে ভালো হবে। এটা মনে করো ভূপৃষ্ঠের উঁচু অংশ আর হচ্ছে নিচু অংশ। এই যে ভূপৃষ্ঠের উঁচু অংশটা, এটা যখন নদী, হিমবাহ প্রকৃতির ফলে ক্ষয় হয়ে যায়, ক্ষয় হয়ে নিচু অংশে পরিণত হয়,
নিচু স্থানে পরিণত হলো, এটা হচ্ছে অবরোহণ প্রক্রিয়া। আর এই যে ক্ষয়ীভূত অংশগুলো রয়েছে, কণাগুলো রয়েছে, এগুলো যখন ওই নদী হিমবাহ প্রকৃতির ফলে যখন নিচু অংশে গিয়ে সঞ্চিত হয়, তখন এই নিচু জায়গাটা আবার কি হচ্ছে, উঁচু হয়ে যাচ্ছে, নিচু জায়গাটা উঁচু হয়ে যাচ্ছে। এটাকে আমরা বলবো আরোহণ প্রক্রিয়া। তাহলে অবরোহণের ফলে কি হলো, অবরোহণের ফলে উঁচু অংশটি নিচু হয়ে গেল, নিচু হয়ে গেল, আর আরোহণের ফলে নিচু অংশটি উঁচু হয়ে গেল। এই দুটি প্রক্রিয়া যখন একসঙ্গে কাজ করে তখন কি হয়, এই যে ভূপৃষ্ঠটা উঁচু থেকে নিচু হয়ে আর নিচু থেকে আরোহণ প্রক্রিয়া উঁচু হয়ে গেল, এর ফলে একটা সমতল ভূমির সৃষ্টি হয়। একে আমরা, এই সমতল ভূমিকে আমরা বলি পর্যায়ন। একে আমরা পর্যায়ন বলি। তাহলে সবাই বুঝতে পারলে যে পর্যায়ন কি? পর্যায়ন হচ্ছে যে ভূপৃষ্ঠের যে সমতল অবস্থা সৃষ্টি হলো, এই যে সমতল পর্যায়ে পৌঁছে গেল ভূপৃষ্ঠ উঁচু নিচু অবস্থা থেকে, একেই আমরা বলি পর্যায়ন। এরপর তাহলে আমরা অবরোহণ আর আরোহণ প্রক্রিয়ার পার্থক্যগুলি দেখে নিই। অবরোহণ প্রক্রিয়া, এটা হচ্ছে এই যে যেহেতু ক্ষয় হয়ে নিচের দিকে নেমে গেছে, সেটা হচ্ছে তাই এটা ক্ষয়ের ফলে হয়ে থাকে। 1 নম্বর পার্থক্য কি, এটি ক্ষয়ের ফলে হয়ে থাকে। আর আরোহণ প্রক্রিয়া কি হলো, যে নিচের অংশটি যেহেতু সঞ্চিত হয়ে, নিচের অংশে সঞ্চয়ের ফলে এই অংশটি উঁচু হয়ে গেল, তো এটি সঞ্চয়ের ফলে হচ্ছে। 2 নম্বর পার্থক্য যদি আমরা দেখি, তাহলে এর উচ্চতাটা কি ছিল, উঁচু ছিল, সেখান থেকে এটা নিচু হয়ে গেল, তাহলে উচ্চতা হ্রাস, উচ্চতাটা হ্রাস পেল। আর এখানে উচ্চতা নিচু ছিল, অংশটি নিচু ছিল কিন্তু উঁচু হয়ে গেল, তাই এর উচ্চতা কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে, এর উচ্চতা বৃদ্ধি পেয়েছে। 3 নম্বর, এটা যদি আমরা দেখি যে এটা কখন হয়, যেটি ভূপৃষ্ঠের যৌবন পর্যায়ের দিকে হয়, প্রথম দিকে যৌবন পর্যায়ে হয়। আর আরোহণ প্রক্রিয়াটা সঞ্চিত হয়ে হয়, এটি বার্ধক্য অবস্থায় হয়, ভূপৃষ্ঠের বার্ধক্য অবস্থায় হয়। আর একটি পার্থক্য যদি আমরা লক্ষ্য করি, তাহলে এটা দেখব যে যেহেতু ক্ষয় হচ্ছে, নদী হিমবাহ বিভিন্ন ধরনের ক্ষয়কারী শক্তির মাধ্যমে হতে পারে। আরোহণ প্রক্রিয়াও নদী হিমবাহের সঞ্চয়ের ফলেও হতে পারে, আবার যেমন আবহ বিকার, ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয়, এই আবহ বিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন, এই প্রক্রিয়াগুলি আমি তোমাদের অন্য ক্লাসে বুঝিয়ে দেব। এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে আরোহণ প্রক্রিয়া হয়ে থাকে। আমার নতুন চ্যানেল, তোমরা সবাই সাবস্ক্রাইব করবে, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর তোমাদের কোথাও কোনো অসুবিধা থাকলে, কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দিও, আমি চেষ্টা করব তোমাদের সাথে থাকার।